মনের বকবকানি বা চ্যাটার্জি অফ দ্য মাইন্ড। একটা গল্প দিয়ে শুরু করি। বাজারে গেছি ডিম শাকের আগে, বেলগাছিয়ার বাজারে। তো আমি বিভিন্ন বাজারে আমাদের পাড়া, পাইকপাড়া, বেলগাছিয়া, দমদম আম কিনেছি 1 কিলো আম 50 টাকা দিয়ে। আমি একটা 500 টাকার নোট দিয়েছি। দিয়ে পাশেই দেখলাম শশা রাখা আছে, বেশ শশাটা বললাম কত করে, তারপর শশাটা বাঁচতে শুরু করলাম। ইন দ্য মিন টাইম মানে শশাটা বেছে তোলা হয়ে গেছে বেচুরিতে। তারপর হঠাৎ আমার খেয়াল হয়েছে যে আমি 500 টাকার নোট দিয়েছি, মাত্র আমায় 50 টাকা ফেরত দিয়েছে। আমি সেইটা নিয়েই কিন্তু শশাটা বাঁচতে লেগে গেছি। বললাম, অবভিয়াসলি একটা কনফিউশন তৈরি হলো। বলে, না আপনি 500 টাকা দেননি, ভালো করে দেখুন 100 টাকা দিয়েছেন। আমি বললাম, না এই তো 50 টাকা ফেরত দিয়েছো, আমি 500 টাকাই দিয়েছি। সেইটা নিয়ে বেশ কিছুটা কথাবার্তা হলো। আলটিমেটলি আমাকে বলতেই হলো যে, তোমার কি দেখে মনে হচ্ছে ভাই যে আমি একজন সিনিয়র লোক, দীর্ঘদিন ধরে বাজার করছি, তোমরাও চেনো আমাকে, মানে বেলগাছের বাজারে রোজ না এলেও সপ্তাহে 1-2 দিন তো আসি। তো তোমার কি মনে হয় যে আমি 100 টাকা দিয়ে বলছি 500 টাকা দিয়েছি? সেটাই যদি মনে হয় তাহলে বলো। আমি আর একটা 2-1 পাশ থেকেও লোক বলে উঠলো, হ্যাঁ দাদা আপনি তো টাকাটা দেখে নেননি, আপনারই তো। আমি 100 বার নয় 200 বার আমার দোষটা 200% আমার। আমি টাকাটা 50 টাকা দিয়ে আমি ওটা নিয়ে শশায় মনোযোগ চলে যাওয়াতে শশা আমি বাঁচতে শুরু করে দিয়েছি, ওটা আমারই। কিন্তু যখন আমি বুঝতে পারলাম তখন বলছি এখন তো যাই হোক, করতে করতে পাশের যে সবজিওয়ালা ছিল সেও বলল, না না দাদাকে চিনি, দাদা এরকম করবে না তুমি। তো সেও কিছুটা স্বাভাবিক, আমি বুঝতে পারছি, ওর জায়গায় আনন্দও হতো, ও হয়তো আনমাই খুব ছিল যে না 100-200 টাকা বলে আলাদা কথা, 500 টাকা। আমি এতটাই জোর দিয়ে বলছি কারণ আমি 1000 টাকা নিয়ে বাজারে এসেছি, মানে এখানে এসেছি। আমি 500 টাকার ফল কিনেছি, আর পকেটে 500 টাকার ছিল, সেই 500 টাকাটাই তোমাকে দিয়েছি, আর কোনো টাকা ছিল না আমার কাছে। এনিওয়ে আলটিমেটলি সে দেয় আমাকে টাকাতে, বাদ বাকি ফেরতটা দেয়। মিটে গেল, বাড়ি ফিরে এলাম। কিন্তু মজাটা হচ্ছে তারপরে এটা সমান চলতে লাগলো। কী চলতে লাগলো? যে ঘটনাটা আমি বলেছি, ও বলেছি, সেটা তো চলছেই। তারপরে সেটা ভাব সম্প্রসারণ হতে লাগলো। আচ্ছা, তা সত্ত্বেও যদি ও টাকাটা তাহলে আর কি করতাম? আমি ভাবতে বসলাম, তাহলে আমি যে আমটা ওজন করে দিয়েছিল, ব্যাগে ভরে দিয়েছিল, সেই আমটাও ফেরত দিতাম, যে 50 টাকাটা দিয়েছিল সেটাও ফেরত দিতাম, দিয়ে আমার একটা স্টেটমেন্ট হতো। তো এইটা কন্টিনিউয়াস চললো, মানে যে ঘটনাটা ঘটেনি এটা হলে কি বলতো, ও এটা ফেরত না দিলে আমি তারে কি বলতাম, আমার অ্যাকশনগুলো কি হতো, তাহলে ও কি বল। সো পিকুলিয়ার, তাই না? এটাই হচ্ছে চ্যাটারিং অফ দ্য মাইন্ড, অথবা মনের বকবকানি। আমরা বকেই চলি। একমাত্র কখন বকি না? যখন আমাকে কোনো অ্যাকশনই করতে হয়। মানে রেগুলার রোজ নামতে অ্যাকশন করলে হবে না। মানে আমি একটা গাড়ি চালাচ্ছি আমার চেনা পথে, তাহলে কিন্তু মন বক বক করেই যাবে, আর আমি অটো পাইলটে গাড়িতে চালাবে। কিন্তু যে রাস্তায় আমি কোনোদিন গাড়ি চালাইনি, বা প্রচুর অন্ধকার পথল আছে, বা আপ দ্য হিল, মানে হিলি রাস্তা, তখন কিন্তু আমি অ্যাবসলিউটলি ওইখানে। আজকেই আমার এক বন্ধু মানুষ, স্বর্ণেন্দু সরকার, মধু নিয়ে অসামান্য কাজ করছে। স্বর্ণেন্দু, ও একটা পোস্ট দিয়েছে, শুধু মধু না, ও একজন লেখকও, এবং অসামান্য ও কিছু কীট পতঙ্গ, জীবজন্তু, গাছ, মধু, মৌমাছি নিয়ে তো বটেই সুন্দর সুন্দর পোস্ট দেন। আজকে একটা পরজীবী ছত্রাক, মৌমাছি, জ্যান্ত মৌমাছির ওপর পরজীবী ছত্রাক বাসা বেঁধে তাকে সেই মৌমাছিটাকে ফসিলে পরিণত করে। তো সেইটা নিয়ে ছোট্ট একটা লেখা লিখেছে, এবং তারপরে একটা প্রশ্ন করেছে যে আমরাও কি আমার ওপরই পরজীবী ছত্রাক বাসা বেঁধে আমরাও কি ফসিলে পরিণত হয়ে যাচ্ছি না? একদম তাই, যে আমাদের অস্তিত্বগুলোই চাপা পড়ে যাচ্ছে, এবং আমাদের এখানে যে বক বক চলছে সেই পরজীবী ছত্রাক সেটাই টেক ওভার করে নিচ্ছে কিন্তু। এবং আমি বিগত দিনগুলোতে মাইন্ড অডিট,
নিয়ে যে ব্লগটা করেছিলাম বা আগের দিন যে নিজেকে পড়ার, নিজের বইটা পড়া, এই সবগুলোই কিন্তু একই লাইন। নিজের বইটা পড়া মানে এইখানে আমি কি চালাচ্ছি, মাইন্ড অডিটও তাই। এবং এইটা ছোট থেকেই শুরু করতে হবে। আমার এক বন্ধু আগের দিনের ব্লগ ওই নিজেকে পড়া, তার সঙ্গে ওই যীশু খ্রিস্টের লাইনটা যোগ করে দিয়েছিলাম, নো দাইসেলফ, সেটা দেখে সেই বন্ধু রিয়াক্ট করেছে, লিখেছে, আমার আর তাকে উত্তর দেওয়া হয়নি, যে নো দাইসেলফ ব্যাপারটা অনেক বড়, সেটা একটা ফিলোসফিক্যাল জার্নি, সেটা একটা ম্যাচিওর্ড অবস্থা না এলে সেটা করা যায়। আসলে এই কথাটা আমি কয়েনেজ করেছিলাম পোস্টের শুরুতে, কিন্তু পুরো ব্লগটা শুনলে ওটা বোঝা যাবে যে নো দাইসেলফটা অবভিয়াসলি একটা বড় ব্যাপার, অনেক বড় স্টেটমেন্ট। কিন্তু ওই নিজেকে পড়া, নিজের বইটা পড়া, আমি যখন বাচ্চা, একটা 4 বছর 5 বছরের বাচ্চা, তার নিজের বইটা কি অ আ ক খ স্লেটে, তো নিজের বইটার ওইটুকুই সে পড়বে। এটা কী চালাচ্ছি, আস্তে আস্তে সেটাকে ইনস্টিং করতে হবে। এই একটা কথা আছে না, ক্যাচ দেম ইয়ং, সে ছাড়া কোনো গতি নেই। যত বড় হব তত আমরা সিমেন্টে পরিণত হব, ওই পরজীবী ছত্রাক বাসা বেঁধে আমাদেরকে একেবারে ফসিলে পরিণত করে দেবে। থ্যাংক ইউ শন, অসামান্য একটা পোস্ট। এই প্রসঙ্গে রবি ঠাকুরের সেই অসামান্য কয়েকটা লাইন মন পড়ে যাচ্ছে। মনের মধ্যে নিরবধি শিকল গড়ার কারখানা, একটা বাঁধকুন কাটে যদি বেড়ে ওঠে চারটি, কেমন করে নামবে বোঝা তোমার আপদ নয় যে সোজা, অন্তরেতে আছে যখন ভয়ের ভীষণ ফারখানা, রাতে আঁধার প্রচেমতে বাতির আলো যেই গেল, মূর্ছাতে যে আঁধার ঘটে রাতের যে ঢের কালো, ঝড় তুফানে ঢেউয়ের মারে তবু তড়ি বাঁচতে পারে, সবার বড় মার যে তোমার ছিদ্রটারই মারখানা, পর যে আছে লাখে লাখে কে তাড়াবে নিঃশেষে, ঘরের মধ্যে পর যে আছে পর করে দেয় বিশ্বসে। এই পরজীবিকারা সাহিত্যটা মনের বকবকানি সম্বন্ধে আমরা সচেতন হই, আমাদের অ্যালার্টনেস, ওই যে বলেছেন আগের ব্লগে বেশ কয়েকটা ব্লগ ধরে নানাবার ওটা বলেছি, প্রতি ঘন্টায় 1 মিনিট করে একটা টাইম অফ নিয়ে দেখুন বা দেখো কি চলছে। এটা একটু আমরা পড়তে পারি নিয়মিত সব পরপর 7 দিন 1 মাস, আস্তে আস্তে পুরো সারাটা দিন ঘুমের সময়টা ছাড়া আমার অ্যাটেনশন লেভেলটা বেশি হয়ে থাকবে। এবং আমার উদাহরণটা কি বলুন, আমি যে মুহূর্তে এই গল্পটা চলতে শুরু করলো, হ্যাঁ আচ্ছা কালে যদি ফেরত রাখবো, তাহলে আমি সঙ্গে কিন্তু আমার অ্যাটেনশন অ্যান্টেনাটা অন হয়ে ওটাকে যাই হোক কন্ট্রোল করতে পারলাম, বন্ধ হয়ে গেল। অ্যান্টেনা অন হলে কিন্তু আপনি ওটা বন্ধ হয়ে যাবে। এই চর্চাটার ফলে, তোমাদের সঙ্গে এই কথাবার্তার ফলে, এই হাউ টু বি, এই ওয়ান সেশনগুলো করার ফলে এইটুকু আমার নিজেরও লাভ হয়েছে। কিন্তু 7-8 বছর আগেই এটা ছিল না। যতই আমি শিক্ষিত, ওই দীর্ঘদিন থিয়েটার করি, ফিল্ম করি, লেখালেখি করি, ওকে, তো আমরা সচেতন হই মনের মধ্যে নিরবধি কী চালাচ্ছে, মনের বকানিগুলো করতে আরম্ভ করি। থ্যাংক ইউ, বাই।